শনিবার দুপুরে ভাত খেয়ে উঠে অভ্যেস মতো জিন্স আর টি শার্টটা গলিয়ে নিল প্রবাল। তানিয়া কিছু বলল না। ও জানে এ নিয়মের ব্যতিক্রম হবে না। বেশ সেজেছে তানিয়া। একটা গাঢ় নীল রঙের পালাজো সেট, কানে বড় বড় দুল। প্রবাল বলল, বাবা, পুজো মার্কেটিং করতে যাওয়ার যদি এই সাজ হয় তাহলে পুজোতে কি হবে? সাবধানে থেকো তানিয়া, গড়িয়াহাটের ভিড়ে তোমার দুল অন্য কারোর শার্টের বোতামে আটকে গেলে আমি বেচারার কি হবে সেটা একটু ভেবো। তানিয়া ঝাঁঝিয়ে উঠল, থাক, আর ঢং করতে হবে না। অতই যদি চিন্তা, তবে সেই বেচারা বউকে একা ছাড়ে কেন? নিজে পাহারা দিয়ে নিয়ে যেতে পারে না? অন্য যে কোনো দিন প্ল্যানটা করলেই সাথে যেতাম। মানে তুমি তো জানো শনিবারটা আমার পক্ষে, মানে তোমার দিকে মন দিতে পারবো না, এই আর কি। তোমাকে লাল শাড়িতে বেশি মানাচ্ছে না গোলাপি শাড়িতে ঠিক মাথায় ঢুকবে না। তানিয়া হেসে ফেলল। এসব কথা তুমি তোমার মহিলা ফ্যানদের বলো। আমাকে তোমার ক্রেডিট কার্ডটা দাও, আর কিছু ক্যাশও। কার্ড অ্যান্ড ক্যাশ দুটোই? হ্যাঁ, সাথে না যাওয়ার পেনাল্টি। 5 রাখো, আর পারবো না, গরিব মানুষ তো। তানিয়া টাকাটা নিয়ে প্রবালের হাতে একটা জোরে চিমটি কেটে বলল, হ্যাঁ, আমার বেলাতেই তুমি গরিব মানুষ। কি আছে এই শনিবার বিকেলে মাঠে ময়দানে? একদিন তোমাকে ফলো করে গিয়ে দেখব, দাঁড়াও। এমন সময় প্রবালের দিদির মুখ ভেসে উঠল মোবাইলের স্ক্রিনে। প্রবাল বলল, যাও, দিদি ডাকছে। ইস, এই সিনটা দিদি দেখতে পেল না। বউয়ের হাতে ভাইয়ের এই নির্যাতন। আজ কোন দিকে যাবে ভাবছে প্রবাল। অন্য মনস্ক হেঁটে রাস্তা পার হয়ে কলেজ স্ট্রিটের বাসেই উঠে পড়ল শেষে। তানিয়া প্রবালের থেকে অনেকটাই ছোট। একসময় বিয়ে না করার সিদ্ধান্তই নিয়েছিল সে। শেষে দিদি জামাইবাবুর চাপে একটু বেশি বয়সেই বিয়ে করেছে। সংসারটা বলতে গেলে তানিয়া একাই সামলায়। প্রবালের সময় হয় না। আর যেটুকু সময় পায়, ভেতরের বোহেমিয়ানটা ঘরে মোটে থাকতে দিতে চায় না তাকে। তানিয়ার নাকি এই বোহেমিয়ানটাকেই বেশি ভালো লাগে। ভাগ্যিস। প্রবাল নেমে পড়ল বাস থেকে। আগে একটু বইয়ের দোকানে যাবে। সুন্দরবনের ওপর একটা আর্টিকেল লিখছে, আর একটু তথ্য প্রয়োজন। বইয়ের দোকানে ঢুকতেই রায়বাবু এক গাল হেসে চেয়ার এগিয়ে দিল। কি খাবেন, চা না কফি? ফিশ ফ্রাই আনাই? প্রবাল মাথা নাড়ল, একদম না। বইটা রেডি? রায়বাবু প্যাক করেই রেখেছিলেন। নিন স্যার, আমাদের জন্য শীতে একটা উপন্যাস মনে রাখবেন স্যার। প্রবাল, মনে আছে বলে বেরিয়ে এলো। পূজা বার্ষিকীর জন্য ফরমাইশি লেখা লিখে লিখে ও ক্লান্ত। এখন ওর কলম থেকে আর কিছু বেরোবে না। এখন শুধু বিশ্রাম। একটা ব্ল্যাক কফির অর্ডার দিয়ে চুপ করে বসল জানালার ধারে। এই চেয়ারটাতেই বসেও যখনই আসে, প্রায় প্রতি শনিবার। কোনো কোনো শনিবার আবার ময়দানে গিয়ে আকাশের নিচে শুয়ে থাকে, কখনো আউটরাম ঘাটে। ইচ্ছে হলে এই সব সময় পদ্য লেখে প্রবাল, নিজের জন্য। কোথাও ছাপাতে দেয় না সে লেখা কখনো। শনিবার বিকেলগুলো একটু ছুটি চেয়ে নেয় নিজেই নিজের কাছ থেকে। হঠাৎ একটা মহিলা কণ্ঠস্বর, কেমন আছো? প্রবাল মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। গলার আওয়াজটা খুব চেনা লাগছে। ভদ্রমহিলা কি ওর সই চাইছেন? কিন্তু তুমি বলে সম্বোধন করছেন কেন? ভদ্রমহিলা, ওকে সরি, আমারই কোথাও ভুল হয়েছে বলে চলে যাচ্ছিলেন। এইবার প্রবাল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পৃথা? পৃথা তুমি? যাক, চিনতে পেরেছ তাহলে। এত বছর বাদে আশা করিনি। পৃথা মাঝপথেই প্রবালকে থামিয়ে দিয়ে বলে ওঠে, 23 বছর। এখনো আসো বুঝি প্রায়? এই জানালাটা তখনও খুব প্রিয় ছিল তোমার, মনে আছে? এই সিটটা ফাঁকা না পেলে বেরিয়ে যেতে কফি হাউস থেকে। এখনো কি তুমি সেই কৃষ্ণচূড়াটার ছায়ার তলায় বসেই লেখো? খুব জানতে ইচ্ছে করে আমার। প্রবাল খুব মন দিয়ে দেখছে পৃথাকে। এই পৃথাকেই ও একদিন পাগলের মতন ওর হাত ধরেই কলকাতার কত পথে ঘাটে হেঁটেছে, কত দুপুরে বিকেলে। তখন পৃথা শুধু অনর্গল সুনীল গাঙ্গুলি শঙ্খ ঘোষ আওড়াত। প্রবাল শুরু করত, পৃথা শেষ করত। দুজনে একসাথে কলেজ স্ট্রিট চষে বেরিয়েছে ইউনিভার্সিটি ছুটি হওয়ার পর।
প্রায় 4 বছরের সম্পর্ক হঠাৎ একদিন প্রবালই শেষ করে দিয়েছিল। অবশ্য পৃথাও ওকে আটকানোর চেষ্টা করেনি একবারও। পৃথা বলে যাচ্ছে, তুমি তো এখন একটা নাম যা সবার মুখে মুখে ফেরে। সাফল্যের আস্বাদ বড় মিষ্টি, বলো আমার কথা কি আর তোমার? তখনই এক ভদ্রলোক পৃথাকে দেখে বলে উঠল, তুমি এখানে? আমি ওয়াশরুমের সামনে ঠায় দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলো, প্লেন ল্যান্ড করতে আর বেশি দেরি নেই। পৃথা বলল, আলাপ করিয়ে দিই, ইনি স্বনামধন্য লেখক শ্রী প্রবাল সান্যাল, আর ইনি আমার হাজব্যান্ড অনির্বাণ রায়চৌধুরী। ভদ্রলোকের একটু সময় লাগলো, তারপরেই উচ্ছ্বাসের সাথে বলে উঠলেন, আরে আপনিই প্রবাল সান্যাল? আমার স্ত্রী তো আপনার বিশাল ভক্ত, কোনো লেখা বাদ দেয় না আপনার। সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে আপনি আছেন আমাদের সোফায়, ডাইনিং টেবিলে, খাটে, ব্যালকনিতে। মানে সংসারের কাজের বাইরে পৃথা তো শুধু আপনার গল্প উপন্যাসেই বুঁদ হয়ে থাকে। মাঝে মাঝে বড় হিংসে হয় মশাই। তা ওনার অটোগ্রাফ নিয়েছ? ফোন নাম্বারটাও পারলে নিয়ে নাও। এই নাও পেন, দেখো তোমার হ্যান্ডব্যাগে কোনো কাগজ আছে নিশ্চয়ই, একটা সই দিয়ে দিন আপনার 1 নম্বর ভক্তকে। প্রবাল পৃথাকে ওর নিজের নাম সই করে দিল এক টুকরো কাগজে। মোবাইল নম্বরটা লিখতে গিয়েও কেটে দিল। পৃথা একবার দেখল কাগজটা, মুখ তুলে প্রবালের দিকে তাকিয়ে হেসে বলল, ধন্যবাদ। আচ্ছা প্রবালবাবু, আজ তাহলে আসি। অনির্বাণ বললেন, আজকের দিনটা তোমার জীবনে রেড লেটার ডে পৃথা, এ সুযোগ আর পাবে নাকি? ওনাকে এমনভাবে একা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করো একদিন। পৃথা মৃদু স্বরে বললে, উনি ব্যস্ত মানুষ, চলো দেরি হয়ে যাচ্ছে, বাবানের ফ্লাইট ল্যান্ড করে যাবে। প্রবাল আর 1 কাপ কফি অর্ডার করল। ঘটনাটি কি সত্যিই ঘটল? হ্যাঁ, কত ঘটনাই তো ঘটে, ঘটনাই তো প্রবালের কলমের রসদ। পৃথাদের বাড়িতে প্রবালের অবাধ যাতায়াত ছিল একটা সময়, খুব আদর যত্ন করত ওকে। এমএতে প্রবাল যখন ফার্স্ট হলো, পৃথার বাবা তো সারা পাড়া মিষ্টি বিলি করেছিলেন। ওনারা ধরেই নিয়েছিলেন যে প্রবাল হয়তো স্কলারশিপ নিয়ে কোনো বিদেশি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করতে যাবে বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের জন্য পরীক্ষায় বসবে। প্রবাল লেখক হতে চায় শুনে বোধহয় ওরা প্রথম ধাক্কাটা খেয়েছিল। ক্রমাগত তাড়া দিতে থাকত বিয়েটা করে নেওয়ার জন্য। দ্বিতীয় ধাক্কাটা বোধহয় পৃথারই জোরে লেগেছিল যখন প্রবাল ওর কাছে বছর 5 সময় চেয়েছিল। সেদিন প্রথম পৃথার চোখে দ্বিধা দেখেছিল প্রবাল, সেদিনই শেষ দেখা। পৃথার পিঠে হাত রেখে প্রবাল বলেছিল, তুমি এগিয়ে যাও পৃথা, আমার জন্য অপেক্ষা করো না। পৃথা আপত্তিও করেনি একবারও। চিন্তায় ছেদ পড়ল প্রবালের। হঠাৎ তানিয়ার ফোন, এই তোমার আজ পৃথাকে নিয়ে বাড়ি ফেরার কথা মনে আছে? হঠাৎ প্রবালের মনে পড়ল, তানিয়া তো বলেছিল ওর দেরি হবে। মেয়েকে আজ প্রবালই যেন টিউশন ক্লাস থেকে নিয়ে আসে। প্রবাল বিল মিটিয়ে দৌড় দিল ট্যাক্সির খোঁজে, না হলে দেরি হয়ে যাবে। পৃথা অপেক্ষা করে আছে।